আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার, লিখেছেন মিথু বুড়ি। পর্ব সংখ্যা 28। চলুন আজকের পর্ব শুরু করি। চাঁদনি রাতের নিস্তব্ধতায় বিশাল এক গাছের ছায়াতলে নিচে দাঁড়িয়ে দুটি ভগ্ন হৃদয়। পৃথক গল্প, তবু সংলাপের সুর একই, বিরহ। তারা আপ্রাণ চেষ্টা করছে ভিতরের আকাশ ভর্তি যন্ত্রণা লুকাতে, কিন্তু হৃদয়ের ক্ষত কি সহজে আড়াল করা যায়? তাকওয়া এমনই ভালোবাসা চেয়েছিল, কিন্তু চায়নি ভালোবাসতে সেই মানুষটিকে যে অন্য কারোর হৃদয়ের বন্ধী। তবুও তাকওয়া পারেনি নিজেকে আটকাতে, কারণ ভালোবাসা তো কোনো যুক্তির ধার ধারে না। ছোট্ট একটা জীবন, আপনি কিন্তু আমার হলেও পারতেন মিনিস্টার সাহেব। রুকুজকে তাকওয়ার দিকে তাকালো তাকবীর, ললাটে ভাঁজ, চোখে অনুচ্চারিত হিসাব নিকাশের ছায়া, গলায় গম্ভীরতা ঝরে পড়ল। মিস তাকওয়া, আমি আপনার চোখের ভাষা বুঝি। উপদেশ হিসেবে বলবো, সময় নষ্ট করবেন না, কারণ আমি তার নেশা নামক বিষাক্ত এক মহামারীতে আক্রান্ত। তাকওয়া কঠিন এক ঢুক গিলল চাঁদনি রাতের নিস্তব্ধতায়। প্রিয় মুখের উপস্থিতিতে তাকওয়া ভেঙে চুরমার। হৃদয়ের গভীরে দাউ দাউ করে জ্বলছে অনুভূতির দাবানল, বিস্ফোরিত হতে উন্মুখ। বুকের গহীন থেকে উঠে আসছে অব্যক্ত কথাদের নিঃশ্বাস, জীবন মৃত্যুর মাঝের এক চিৎকার, যা আর চাপা রাখা যায় না। আমি যে আপনি নামক বিষাক্ত রোগে আক্রান্ত হয়েছি সেটা। তাকবীরের নাকের পাটা টান টান, বিরক্তির স্পষ্ট। ওর সুগভীর নিকষ কালো চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এই পর্যন্ত আপনার সাথে আমার কতবার দেখা হয়েছে? তাকওয়া নির্বিঘ্নে জবাব দেয়, অফিসিয়ালি একবার, আনঅফিসিয়ালি আজই প্রথম। হ্যাঁ, আর এটাই শেষ। কথার খুচা হওয়ার ধারালো ছুরির মতো গিয়ে বিঁধল ভেতরটায়। জড়িয়ে যাওয়া স্বরে তাকওয়া বলে, কেন? এই আনহেলদি অবসেশন থেকে বের হন প্লিজ। আপনি কি সময়ের পাল্লা মেপে এত জলদি মুভ অন করতে বলছেন? হ্যাঁ, ক্ষণিকের মোহ ভুলতে ক্ষণিক যথেষ্ট। তাকওয়ার চোখে ক্ষীণ হাসি, তবে গলার স্বরে কাঁপন লুকাতে পারল না। আপনার সাথে সাক্ষাৎ হয়তো দুটি নির্দিষ্ট সময়ের বাঁধনে বেঁধে রাখা, কিন্তু আপনার শ্যামবর্ণ কৃষ্ণগহ্বর আমার চোখে প্রতিফলিত হয়েছে অজস্রবার। আপনার নাম আমার মস্তিষ্কে তোলপাড় তুলেছে বারবার। মোহ বলেই কি এত কিছু? তাকবীরের ঠোঁট শক্ত হয়ে ওঠে। আইনের লোকেদের মস্তিষ্কে পাপীদের চিন্তা শোভা পায় না মিস তাকওয়া। হ্যাঁ, তাই তো প্রকাশ্যে আনিনি সেই আনহেলদি অবসেশন। আমার কাছে সবার আগে আমার সততা, সেটা আমি খোয়াতে পারি না, দম বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে উস্তাদের মা শেষ রাতে সারা জীবন চোর ধরতে ধরতে আজ নিজেই ধরা পড়ে গেলাম। এক মুহূর্তের নীরবতা, তারপর তাকওয়া ফিসফিস করে বলল, অনুভূতি চেপে রাখা যায়, কিন্তু চোখ থেকে আড়াল করা যায় না। ঠিক প্রকাশ্যে বেরিয়ে আসে, তাই না? তাকবীর কাট কণ্ঠে প্রত্যুত্তর করল, ভুল জায়গায় অনুভূতি সঞ্চারণ মানে অনুভূতিকে তুচ্ছ করা। তাহলে আপনি যা করছেন সেটা কি? থমকে যায় তাকবীর, কোনো উত্তর নেই। তাকওয়া হেসে বলে ফেলল, একটা ক্লান্ত তীক্ষ্ণ হাসি, একটা উপদেশ দেই, আজই ছিঁড়ে ফেলুন সেই সব বইয়ের পাতা যেখানে লেখা আছে ইচ্ছে থাকলে উপায় হয়। আপনি তো আপনার সবটা দিয়ে চেষ্টা করেছিলেন। আবারও থমকে যায় তাকবীর। আসলে তো সে তো তার সবটা উজাড় করে দিয়েছে, আর তার শেষ বিন্দু দিয়ে চেষ্টা করেছে। তবুও কেন এই শূন্যতা? কেন এলুকেশির চোখে জল জল করে অন্যের জন্য কাতরতা? প্রশ্নের বিষাক্ত ছায়ায় ডুবে যায় তাকবীর। মস্তিষ্ক অস্থির, হৃদয় উন্মাদ, সবকিছু তোলপাড়। ভেতরে এক নিঃশব্দ ঝড় বয়ে যাচ্ছে, ধ্বংসের জন্য উন্মুখ। মাথার চুল টেনে ধরে নিচে বসে পড়ল তাকবীর। অস্থির গুঙ্গানির শব্দ বের হচ্ছে মুখ থেকে। তাকওয়া ছুটে আসে, আমি তো আগেই জানতাম তুমি আমার হবে না, তবু কেন ভালোবেসে ফেললাম? কি এমন ছিল তোমার মধ্যে যা উপেক্ষা করতে পারিনি? জেনে বুঝেই কি মানুষ নিজের সর্বনাশ বেছে নেয়?
নাকি ভালোবাসা আসলেই বুদ্ধির বাইরে কোনো অভিশাপ? হেলুসিনেশনে ভেসে যেতে থাকে তাকবীর। চোখের সামনে স্পষ্ট দাঁড়িয়ে এলিজাবেথ, সেদিনের সেই মেয়েটা এক লাফে গাছ থেকে পড়ল। পাপড়ি জোড়া তীর তীর করে কাঁপছে, আবার ক্ষণিকের মধ্যে প্রকম্পিত চোখ ডুবে গেল হাসির ঝর্ণায়। উষ্ণপুটে ঝলমল করছে সরল চঞ্চল হাসি। সেই দুরন্ত মেয়েটাকে এখন আর দেখা যায় না, গম্ভীর হয়ে গেছে, সারাক্ষণ অন্ধকার রাজ্যে ডুবে থাকে। তবে তাকবীরের কল্পনায় সে প্রায়শই ফিরে আসে, আর তখন তাকবীর প্রতিবারই ছুটে যায়, ছুটে গিয়ে জাপটে ধরে তাকে এমনভাবে মিশিয়ে নেয় বুকের গভীরে যেন আর কোথাও পালানোর সুযোগ না থাকে। আর তারপর এভাবে বুকের ভেতর নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত পেরোয় নিশ্চিন্তে। সেসব রাতগুলোতে তাকবীরের আর এলিজাবেথের রুমের দরজায় পিঠ থেকে ভয়ে থাকতে হয় না, কারণ তার এলুকেশি তখন তার বুকের সাথে লেপ্টে থাকে, একটু মমতা খুঁজে নেওয়ার মাহারা বেড়ালছানার মতো। এলিজাবেথ হাসছে, খিলখিলিয়ে হাসছে, দুহাত মেলে তাকবীরকে ডাকছে। বুকের ভেতর উতলে উঠে আনন্দের ঢেউ। সে উচ্ছ্বাসে তাকবীর সুর তুলে গান গাইতে গাইতে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো, আমি তখনই তোমার নামে লেখা চিঠিটি পড়ে তোমাকে শোনাবো। একদম শক্ত করে জড়িয়ে ধরে শূন্য বুকটা ভরিয়ে নেয় তাকবীর। অতঃপর চুপচাপ শুয়ে পড়ল রাস্তায়, এক হাত রাস্তায় বিছানো, যেখানে কল্পনায় এলিজাবেথ মাথা রেখে শুয়ে আছে, আরেক হাত শক্ত করে ধরে রাখলো এলিজাবেথের তুলতুলে শরীরে, যেন হারিয়ে না যায়। কিছু মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ে তাকবীর। তাকুয়া চোখ থেকে বেগরে অশ্রু ঝরছে। উঠে গিয়ে বসলো তাকবীরের পাশে। বুক ভারী হয়ে গেছে নিজের চোখের সামনে সবটা দেখে। আলতো করে হাত ছোয়ালো কুকড়ে থাকা চুলগুলোতে। কাঁপছে তাকুয়ার শক্ত কণ্ঠস্বর। মানুষ হিসেবে আপনি পাপী হলেও এই ভুবনের খাঁটি প্রেমিক পুরুষ আপনি। যদি ভালোবাসা নামক কোনো আদালত থাকতো, তাহলে আমি সেই আদালতে কাঠগড়ায় দাঁড়াতাম, গা থেকে আইনের পোশাক খুলে হতাম আপনার ভালোবাসার ক্ষতবিক্ষত রাজসাক্ষী। আগুনের লেলিহান শিখা চারিদিক জ্বালিয়ে পুড়িয়ে ছড়িয়ে পড়ছে। এ যেন ধ্বংসের নরকদ্বার খুলে গেছে। বিষাক্ত ধোঁয়ার গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। রক্তের তীব্র লৌহগ্রানে দমবন্ধ হয়ে আসছে। বাতাস কাঁপছে মৃত্যুর ক্রন্ধনে। মাটি জুড়ে ছড়িয়ে আছে ছিন্ন ভিন্ন দেহের নৃশংস অবশিষ্টাংশ। দাউ দাউ করে জ্বলতে থাকা ফার্ম হাউসের ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে এলো এক মানবাকৃতির নরখাদক। চোখ জোড়া জ্বলে উঠেছে পিশাচে তীব্র পিপাসায়। মুখমণ্ডল রক্তের স্রোতে লেপ্টে আছে। তাজা প্রাণের উষ্ণতা এখনো মেঘে আছে তার চামড়ায়। পৈশাচিক উল্লাসে ভারী পায়ের ছাপ ফেলে এগিয়ে যাচ্ছে সে। প্রতিটি পদক্ষেপের সাথে শরীর থেকে টপ টপ করে চুইয়ে পড়ছে ঘন লাল রক্ত। নির্মমতার তার অবশিষ্ট সাক্ষী। রিচার্ডের শক্ত মুঠিতে দুলছে এক বিকলাঙ্গ মাথার খুলি, যেখান থেকে এখনো ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে। মাটিতে আঁকছে বিকৃত লাল দাগ। মৃত্যুর পরেও শান্তি মেলেনি মার্কর। তার মুখ যেন নরকের নকশা। নেই নাক, চোখের খুড়ল দুটি শূন্য, ঠোঁট ছিঁড়ে ফেলা, দাঁতের অস্তিত্ব মুছে গেছে নির্মমতার ধারালো আঘাতে। এমনকি পুড়ে যাওয়া চোখের পাপড়িও ছাই হয়ে পড়ে আছে গলে যাওয়া চামড়ার ভেতর। রিচার্ডের নিষ্ঠুর হাতেও শেষ হয়নি সেই যন্ত্রণা। খণ্ড বিখণ্ড সেই খুলিটাকে বয়ে নিয়ে চলেছে। মৃত্যু মুক্তি নয়, কেবল অমর লাঞ্ছনার এক অবিনাশী চিহ্ন তৈরি করে। চারপাশে বিধ্বস্ত নিস্তব্ধতায় ভাঙ্গন ঘটায় একের পর এক আগুন দগ্ধ কাঠের ভেঙে পড়ার গর্জন। শোনা যাচ্ছে বজ্রপাতের মতো। গাড়ির কাছে পৌঁছাতেই ফার্ম হাউসটি গুমড়ে ধসে পড়ল। আগুনের লেলিহান শিখা
গিলে নিল সব কিছু। রিচার্ড শেষবারের মতো তাকালো মার্কোর বিকৃত খুলির দিকে, তারপর ঠান্ডা উদাসীনতায় ছুঁড়ে ফেলে দিল জঙ্গলের গভীর বন্য প্রাণীদের জন্য রাতের রক্তমাখা আহার হিসেবে দান করে। তখন রিচার্ডের ইঙ্গিত অনুযায়ী লারা নিঃশব্দে ঢুকেছিল মার্কোর ঘরে। ঠান্ডা কৌশলে ছলনা আর প্রলোভনের জালে জড়িয়ে ফেলেছিল মার্কোকে, যেমন শিকারের আগে হিংস্রতার নেশায় তীক্ষ্ণ করে রাখা হয় ছুরি। প্রতিরোধের সামান্য সুযোগও দেয়নি, বাধা পড়ে গিয়েছিল মার্কোর অসহায় ভাবে। এরপর শুরু হয় নৃশংসতার উল্লাস। 17 ঘন্টা ধরে রিচার্ড কোনো বিরতি নেয়নি। প্রতিটি আঘাত, প্রতিটি যন্ত্রণার রেখা ছিল এক একটা সই, যা লেখা হচ্ছিল মার্কোর শরীরে। অঙ্গপ্রত্যঙ্গের উপর চলেছিল অবিরাম নির্যাতন। মাংসের প্রতিটি টুকরোতেই রিচার্ডের হিংস্র উল্লাসের ছাপ গেঁথে গিয়েছে। শেষ পর্যন্ত মৃত্যু ছিল না কোনো মুক্তি, শুধু অবসান। গাড়ির ভেতর থেকে লুকাস এগিয়ে দিল পানির বোতল। রিচার্ড মুখ ধুয়ে নিল। রক্তের লাল ধারা মুছে যেতেই উন্মুক্ত হলো গালের সেই কালো দাগ, জীবিত বেঁচে থাকার আরেকটা দগদগে চিহ্ন। জঙ্গলের মাইনটা সৌভাগ্যক্রমে নিষ্ক্রিয় ছিল, তাই মৃত্যুর ছোঁয়া গায়ে লাগলেও এই যাত্রায় রিচার্ড বেঁচে যায়। গাড়িতে উঠে বসেতেই ন্যাসো ইংলিশন ঘোরালো। ইঞ্জিনের গর্জনে মিলিয়ে গেল জঙ্গলের নিস্তব্ধতায়। ওদের মুখে আজ এক অদ্ভুত ফুরফুরে প্রশান্তি। গাড়ির ভেতর জটিল নীরবতা ভেঙে দেয় ন্যাসো। ফ্রন্ট মিররে রিচার্ডের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, ইউ আর সো স্ট্রং বস। এক চান্সে একদম বাবা হয়ে যাচ্ছে। রিচার্ড টিস্যু দিয়ে রক্তের শেষ চিহ্নগুলো মুছতে মুছতে ঠান্ডা দায়সারা গলায় জবাব দেয়, আমাকে দুর্বল ভেবে থাকলে ওটা তোমাদের ভুল ধারণা ন্যাসো। ন্যাসো ঠুট কামড়ে হাসে। পাশ থেকে লুকাস ফুরফুরে গলায় যোগ দেয়, বস আবার চলুন, বটভোজন শেষ, আবার পার্টি করা যাক। আফটার অল বাবা হতে যাচ্ছেন বলে কথা। রিচার্ড কোনো সাড়া না দিয়ে ট্যাপ তুলে নেয়। ঠান্ডা চোখে স্কিনে চোখ রাখে। দেওয়ান মঞ্জিলের সিসিটিভি ফুটেজে এলিজাবেথের নিস্তব্ধতায় ঘুমিয়ে। এলিজাবেথের ঘুমন্ত মুখের প্রশান্তি যেন রিচার্ডের বুকে ছুরি চালায়। তপ্ত শ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিল রিচার্ড, কণ্ঠে বিষণ্ণতা। একটা হাসির কথা শুনবে? কি? রিচার্ডের ছুটে বিদ্রুপ মাখা হাসি। আজই পূর্ণতা, আজই অপূর্ণতা। ন্যাসো কপাল কুচকায়। মানে? প্রকাশিত ভালোবাসা আবারও লুকিয়ে গেল ঘৃণায়। ওর চোখে আবারও ঘৃণা দেখব আমার জন্য। লুকাস ফিসফিস করে ওঠে, কিন্তু বস, সবই তো আপনি ম্যামকে বাঁচানোর জন্য করেছেন। রিচার্ড হঠাৎ উচ্চ হাসিতে ফেটে পড়ে, একটা খাকির মতো হাসি যেটা মৃত্যুর আগে শেষ শ্বাসের মতো বেজে ওঠে। সে তো শুধু কঠোরতে দেখে গেল। মলিন হয়ে যায় ন্যাসো আর লুকাসের মুখ। নীরবতার ফাঁকে লুকাস নিচু স্বরে জিজ্ঞাসা করে, এভাবে কতদিন বস? কি জানি, এই গল্পটা কেন যে একপাক্ষিক প্রেমকেই খুব বেশি টানে। ম্যামকে নতুন ম্যানশনে কবে তুলছেন? ফিরেই। যদি আসতে না চায় তুলে নিয়ে আসবো। আবারও? যতবার আসতে চাইবে না ততবারই তুলে নিয়ে আসবো। আড়াআড়িভাবে একে অপরের দিকে তাকালো দুজন। অতঃপর একসাথে পিছন ঘুরল। পিছন ফিরতেই চোখাচোখি হয়ে গেল রিচার্ডের সাথে। একসাথে হেসে দিল তিনজন। লারা বেগম, মোবারক হো। কাজ হয়েছে, সম্পূর্ণ হয়েছে নিজেকে ভাঙা। জানতাম হবেই, লারা বলে কথা। কি করে জানলে? ওটা টপ সিক্রেট। ওটা কিভাবে বলি? পুলিশ মানুষ, চোরের পিছন লেগে থাকাই কাজ। তবে তুমি ঠিক আছো তো? সবাই কিন্তু জানে লারা খুব শক্ত। অফিসার, কোথায় তুই? বন্দর থেকে ফিরছি। খালি হাতে? বন্ড শূন্য থাকলে তো শিকারীকে তো খালি হাতেই ফিরতে হবে। লেটস ক্যাচ আপ। তুমি কি ঢাকা ব্যাক করোনি? না। ওকে, লোকেশন সেন্ড করো, আমি আসছি।
কল কাট হয়ে গেল। নীরবতা আরো ঘনিয়ে এলো চারপাশে। রিচার্ডের ফার্ম হাউসে ফিরতে ফিরতে ভোরের মলিন আলো ফুটে উঠেছিল। ফিরে এসে দেরি না করে লারাকে জঙ্গল থেকে শহরে নিরাপদে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু লারা যায়নি। শহরের দিকে পা না বাড়িয়ে সে একা গিয়ে বসেছে একটা পাহাড়ের চূড়ায়। চারপাশের বিশাল শূন্যতার ভেতর নিজের ভারী হয়ে আসা শরীর আর জীর্ণ মন নিয়ে থেমে আছে। পাহাড়ের নীরবতাই এখন ওর একমাত্র সঙ্গী। অন্যদিকে প্রেম যে আজও রিচার্ডের পেছনে লাগতে গিয়েছিল অদম্য এক অভিপ্রায়ে, কিন্তু প্রতিবারের মতো আবারও বন্দর থেকে খালি হাতে ফিরল। বন্দরে কোনো শিপ পায়নি। লারার পাঠানো লোকেশন অনুযায়ী প্রেম ওর খুব কাছে ছিল। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছাতে বেশি সময় লাগলো না। পাহাড়ি ঠান্ডা বাতাসে ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল, তবুও পা থামেনি। প্রেম উৎফুল্লতায় দূর থেকে চিৎকার করে উঠল, হে লারা জান্স, আই লাভ ইউ বলে হুড়মুড় করে গিয়ে ধপাস করে বসে পড়ল লারার পাশে। লারা ফিরেও তাকালো না। নিষ্প্রহ দৃষ্টিতে সামনের শূন্যতায় চোখ রাখা। ছাজের বিপরীতে ঠান্ডা কণ্ঠে বলল, ফ্রেন্ডশিপের প্রথম শর্ত ছিল কখনো ভালোবাসার কথা বলা যাবে না। আই এম ব্রেকিং আপ উইথ ইউ। প্রেম তড়িঘড়ি করে দু আঙ্গুল জোড়া গালে লাগিয়ে তওবা করার ভঙ্গিতে বলল, হেই কুল, আই এম সরি, প্লিজ পার্ডন মি। এই যে প্রমিস করছি আর কখনো ভালোবাসার কথা বলবো না। প্রমিস? কখনোই না। লারা কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে প্রেমের কণ্ঠস্বর হঠাৎই নিচু হয়ে গেল। গভীর দৃষ্টিতে তাকালো লারার দিকে। ধীরে ধীরে বলল, আবার আরেকদিন বলবো। মৃত্যুর আগের দিন বলে যাব শেষবারের মতো। লারা, আমার হৃদয় হরিণী, প্রণয়নী, ভালোবাসি তোমায়। লারা ফিরল প্রেমের দিকে। চোখ দুটো অসম্ভব ফুলে রয়েছে, বেদনায় ভারী। গলাটা কেঁপে উঠল। আর ততদিন? প্রেম হাঁটুতে মাথা রেখে লারার দিকে তাকালো। ঠোঁটে এক ফালি হাসি খেলে গেল। অপেক্ষা করব। পুরোটা জীবন অপেক্ষায় পার করে দেবে? অপেক্ষা করতে ভয় লাগে না, কারণ এটা একাই করা যায়। ভয় তো এক হওয়া, হারানোর ভয়। লারার ভেজা গলার বিরক্তির সুর। কামন প্রেম, তুমি কেন বুঝতে চাইছো না? এত কথা পেঁচিয়ে লাভ আছে? তুমি যে আমাকে ভালোবাসো না সেটা আমিও জানি, স্পষ্টতই জানি। তবু কেন আমার পিছে পড়ে আছো? এই কষ্ট এখন আমিও বুঝি। প্রেম কথা শেষ করতে দেয় না প্রেম। হঠাৎ এগিয়ে যায়, বুড়ো আঙ্গুলে তুলে নেয় লারার গালে বেয়ে পড়া অব্যক্ত বেদনার অশ্রু। ঠুটে সে অমায়িক কোমল হাসি। ডোন্ট ওয়ারি লারা, আমি জানি তোমার চোখে আমি অন্যের জন্য ভালোবাসা দেখতে পাই, স্পষ্টতই। লারা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে শূন্য চোখে। কথাগুলো হৃদয়ের কোথাও গুরু হয়ে যায়, তারপর ধুলো হয়ে উড়ে যায় পাহাড়ের হাওয়ায়। ঠোঁট ভেঙে আসছে লারার, দুঃখের ভার চেপে ধরছে কণ্ঠ। চোখের পানি গড়িয়ে পড়ার আগে সোজা হয়ে বসলো। বুকের ভিতরে ধ্রিম ধ্রিম শব্দ যেন যুদ্ধের দামামা বাজিয়ে চলছে। থামার কোনো নাম নেই। শব্দগুলো ভারী, জড়ানো। প্রেমও সোজা হয়ে বসলো। অদ্ভুত এক নীরবতায় ঘেরা চারপাশ। চোখের দৃষ্টি দূরে অন্ধকারে তলিয়ে যাওয়া পাহাড়ের টিলায়, যেন অদেখা কোনো উত্তর খুঁজছে শূন্যতার গভীরে। কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের ভার আর বুকের তীব্র হাহাকার। একটু দূরে বসেও যেন হাজার মাইল দূরে দুইটা মন। পাহাড়ের বাতাস হালকা ঠান্ডা হয়ে গেছে, সে সত্ত্বেও দুজনের বুকের ভেতর জ্বলছে না বলা কথার আগুন। আমি যদি আজ একটু কাঁদি, তাহলে কি আমাকে অন্য মেয়েদের মতো দুর্বল লাগবে? প্রেম মৃদু হাসল। সেই হাসিতে কোনো উপহাস নেই, ছিল শুধু একরাশ কোমলতা। ওর কাঁধটা বাড়িয়ে দিল চুপচাপ। লারা নিস্তব্ধে মাথা রাখলো প্রেমের কাঁধে। প্রেম নিজের জ্যাকেটটা খুলে লারার মুখটা ঢেকে দিল। নাও, আমি দেখব না। ইউ ক্যান ক্রাই নাও। লারা ঠোঁট কেঁপে উঠল। গলার ভেতর দলা পাকানো কষ্টের ঢেউটা ভাঙতে সময় নিল। নিভুস্বরে আওড়ালো, এক পাক্ষিক প্রেম কেন এত বিরহ অফিসার?
প্রেমের দৃষ্টি স্থির আকাশের শূন্যতার দিকে তাকিয়ে উত্তর দিল, কারণ ওটা একপাক্ষিক। ধাক্কা খেলে আঁকলে ধরার কেউ থাকে না। এই ধাক্কার শেষ কোথায়? যেদিন ভালোবাসা শেষ হবে। লারার গলা হঠাৎই ভেঙে গেল। এক গলিতে আটকে থাকা কান্না বেরিয়ে এলো। কিন্তু এই ভালোবাসা যে আমৃত্যু থাকবে, তবে এই কষ্ট আমৃত্যু সঙ্গী হয়ে থাকবে। আচমকা হাওয়া করে কেঁদে উঠল লারা। প্রেমের বুকে আছড়ে পড়ল কষ্টে। দুই হাত দিয়ে প্রেমের শার্ট শক্ত করে খামচে ধরল, সেই জায়গাটায় যেখানে সুইট কটন ফেব্রিক্সের নিচে লুকানো আছে প্রেমের আহত হৃদয়। ঠিক সেই জায়গাটা যা অন্য কারোর ছোঁয়ায় নয়, বরং ভালোবাসাহীনতার যন্ত্রণায় পুড়ে যায়। প্রেম, ইউ কুডেন্ট ফিল মাই পেইন, আই এম ব্রেকিং আপ। আমি দেখেছি নিজের ভালোবাসার চোখে অন্য কারোর জন্য আতঙ্কের ছায়া। সেই চোখে যে একদিন কেবল আমার জন্য জ্বলতো আগুন, সেখানে এখন ভয়ের আচর। আমি দেখেছি কিভাবে সেই ভয় ওকে গিলে খাচ্ছে, কিভাবে ও কাঁপছে অন্য কাউকে হারানোর আতঙ্কে। ওর হাত কাঁপছিল প্রেম, গলা কাঁপছিল। প্রেমের চোখে জল জমলো। যথাসম্ভব নিজেকে শক্ত রাখলো, আলগুছে হাত রাখলো লারার মাথায়। হুট করে সংযম হারিয়ে বুকে আরো শক্ত করে চেপে ধরলো লারাকে। কোনো শব্দ নেই, কোনো সান্ত্বনা নেই, শুধু নিঃশব্দে ভাগাভাগি করা কষ্টের ভার। লারা অঝরে কাঁদছে, বুকের সবটুকু ভার জল হয়ে গড়িয়ে যাচ্ছে। প্রেমের বুকটাও ভিজে গেল সেই কান্নায়। কোনো শব্দ নেই, শুধু দুটো হৃদয়ের বেদনার কম্পন। প্রেমের চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল লারার মাথায়। নিঃশ্বাসে মিশ্রিত এক ফিসফিসে শব্দে প্রেম আপন মনে শুধালো, নিজের কষ্টের সাগরে বাঁধ ভাঙতে গিয়ে এভাবে আমাকে ভাসিয়ে দিও না লারা, প্লিজ। কথার কোনো জবাব নেই, শুধু কাদা, বেদনা আর দুটো হৃদয়ের নিঃশব্দ বোঝাপড়া। রাতের নিস্তব্ধতা বাড়তে থাকে লারার আহাজারি। মা মারা যাওয়ার আজ এই প্রথম কাটলো লারা। তারপরেও যে পাবে না তার ভালোবাসা, আরেকটি অপূর্ণ প্রেম কাহিনী হিসেবে রয়ে যাবে ওর কাহিনী। এই অফিসার, তুই চুপ করে আছিস কেন? কিছু বল না। তোর আইনে কি অনুভূতি দমানোর কোনো আইন নেই? অন্য নারী ওকে ভালোবাসবে, ওকে ছুবে, ওর উত্তপ্ত নিঃশ্বাস পড়বে অন্য কারোর খোলা বুকে। এই যন্ত্রণাগুলো আমি কিভাবে সহ্য করব? বল না অফিসার। প্রেম কোনো জবাব দিতে পারে না, শুধু বুকের মাঝে শক্ত করে চেপে ধরে রাখে লারাকে। সত্যি বলতে একপাক্ষিক প্রেমের কোনো শব্দ হয় না, কোনো বর্ণনা হয় না, কোনো সান্ত্বনা হয় না, শুধু সয়ে যেতে হয়, সহ্য করতে হয়। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। প্রথম প্রভাত। ছোট ছোট চড়ুই পাখির আনাগোনা। আশপাশ ভরে উঠেছে বাড়ির পিছনের গাছের ফাঁক দিয়ে ভেসে আসা দুষ্টু মিষ্টি কিচিরমিচিরে। আলো এখনো পূর্ণ জাগেনি। এলিজাবেথ ভোরের আলো ফোটার আগেই যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। তাকবীর আর কিছু বলল না। এলিজাবেথ তার কথা রেখেছে। এবার তাকবীরের পালা। লাগেজ গোছানো শেষ। এলিজাবেথও পুরোপুরি রেডি। তাকবীরও প্রস্তুত, ওকে চাচার বাড়ি পৌঁছে দেবে। হঠাৎ কলিং বেলের শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। এই ভোরবেলায় কে এলো ভেবে এলিজাবেথ নিজে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে দারোয়ান, হাতে বড়সড় একটি ফাইল। বড় মালকিন, এটা আপনার জন্য এসেছে, আপনাকে খুলতে বলা হয়েছে। এলিজাবেথ অবাক হয়ে ফাইলটা হাতে নিল। কে পাঠিয়েছে? সেটা তো জানি না, বলল যেন আপনার হাতেই দেওয়া হয়, বলে দারোয়ান চলে গেল। ফাইলটা হাতে নিয়ে বারবার উল্টে পাল্টে দেখল এলিজাবেথ। কোনো প্যারকের নাম নেই, শুধু অচেনা সিলমোহর।
কপালের ভাঁজ ফেলে গিয়ে বসলো সোফায়। ধীরে ধীরে ফাইলের ক্লিপ খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো বেশ কিছু কাগজপত্র। এলিজাবেথের দৃষ্টি আটকে গেল একটি লাইনে, গোপনীয়, শুধুমাত্র প্রাপক পড়ার জন্য। মুহূর্তে ঘরে ভেসে উঠল অজানা এক উদ্বেগের ভারে। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রথম ফাইলের পাতা উল্টাতে উল্টাতে এলিজাবেথের ভ্রু কুঁচকায়। দেশের নামি দামি গণ্যমান্য ব্যক্তিদের নাম, তাদের জীবনের অর্ধপান্ত্র লেখা, সম্পত্তির হিসাব, লেনদেনের তথ্য, এমনকি কিছু গোপন তথ্য যা সাধারণ মানুষের জানার কথা নয়। এলিজাবেথ কিছুই বুঝে উঠতে পারে না এসব তার কাছে কেন পাঠানো হয়েছে। হঠাৎ চোখ আটকালো একটি পরিচিত নামে। হৃদস্পন্দন থমকে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝালো একই নাম তো অনেকেরই হতে পারে। তেমন আমলে নিল না। ফাইলটা সরিয়ে নিল এলিজাবেথ। ভিতর থেকে বের করলো আরেকটা খাম। খুলেই আতঙ্ক আটকে উঠল। বিগত 12 বছরের সব নিখোঁজ শিশুদের রিপোর্ট, সবার ছবি, বয়স, ঠিকানা, নিখোঁজের তারিখ। পাতার পর পাতা জুড়ে শত শত নাম। প্রতিটি নিষ্পাপ মুখের ছবি যেন ভীষণ ভারী করে তুলল ঘরের বাতাস। এলিজাবেথের মুখ গম্ভীর হয়ে এলো। বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা অনুভূত হলো। অবশেষে বের করলো শেষ খামটি। এখানে ছিল কিছু শিশুদের মৃত্যু সনদ, নির্দিষ্ট তথ্য, বয়স, মৃত্যুর কারণ, আর সবার নিচে রাখা ছোট একটি মেমরি কার্ড। শরীরটা হঠাৎ থমকে যায়। গলার কাছে জমে থাকা শ্বাসটা এক শক্ত ঢুক গিলে নামায় এলিজাবেথ। সাহস সঞ্চয় করে মেমরি কার্ডটি টিভিতে লাগায়। ভিডিও চালু হতে এলিজাবেথের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ঠোঁট কাঁপতে থাকে অনবরত। চোখ বড় বড় হয়ে যায় আতঙ্কে। কার্নিশ কোণে জমে থাকা নোনা জল ফুটায় ফুটায় ঝরে পড়ছে। শরীর জমে যায় সেখানে। ভিতরে তুলপাড় ঢেউ খেলে গেলেও দৃষ্টি সরে না টিভির পর্দা থেকে। পর্দায় ভেসে উঠল এক নৃশংস ভয়াবহ দৃশ্য। একটা শীতল ল্যাব, চারিদিকে ঘন কেমিক্যালের ধোঁয়ায় ঢাকা। মৃত্যু আর জীবনের মাঝখানে এক অদ্ভুত বিভাজন রেখা টানিয়ে রাখা হয়েছে এখানে। স্টেনলেস স্টিলের টেবিলের উপর শুয়ে আছে ছোট ছোট নিথর দেহ, নিশার নির্দোষ নিষ্পাপ প্রাণ। ক্যামেরা ধীরে ধীরে জুম করে এগোতে থাকে আর এলিজাবেথের হৃদস্পন্দন থামতে থাকে। সাদা ডাক্তারের পোশাকে দাঁড়িয়ে আছে তাকবীর। নির্লিপ্ত ঠান্ডা চোখে নিখুঁতভাবে কাজ করছে যেন বহুবার চর্চা করা কোনো শৈল্পিক দক্ষতা। ছোট দেহগুলোর বুক পেট চিরে বের করে নিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কিডনি, লিভার, সব কিছু। কাটার সময় তাকবীরের হাতে কোনো কাঁপুনি ছিল না, আর না মুখে কোনো ভাবলেশ। আশেপাশে কিছু মানুষও সাদা ল্যাব কোট পরে ব্যস্ত। তার ছোট ছোট বয়ামে সংরক্ষণ করছে অঙ্গগুলো। এক সারি তাক জুড়ে থরে থরে সাজানো বয়াম। প্রতিটিতে ছোট ছোট চোখ, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমিক্যালের মাঝে ভাসছে। চারপাশে শুধু ব্লাড, ভ্যাক, অপারেশন টুলস আর নীরবতা। শরীর ঠান্ডা হয়ে আসে। বুকে গুমট এক যন্ত্রণা। শ্বাস নিতে গিয়েও এলিজাবেথ হাঁপিয়ে উঠছে। তাকবীর যে মানুষটি তার সবচেয়ে আপন, সেই মুখ এখন এক ভয়ঙ্কর দানবে রূপান্তরিত। এই কি তার ভালো মানুষ? তার আলোর দিশারি, শান্তির পূজারী? এলিজাবেথ অনুভব করলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। চোখের জলগুলো আজ করলো না কোনো কৃপণতা। টপ টপ করে অশ্রু ঝরছে। গালে বাঘ বেয়ে গিবা ভিজিয়ে ছোট্ট এক জলরেখা তৈরি করছে। ভেতরের সমস্ত জ্বালা গলে বেরিয়ে আসছে সেই স্রোতে। নিঃশ্বাসটা বুকে আটকে আছে, যা নামছেও না উঠছেও না। টান টান করে শ্বাস নিতে চায়, কিন্তু ওই যে বুকের খাঁচায় জমাট বাঁধা, কোনোভাবেই শ্বাস টানা যাচ্ছে না। একবার, দুবার, তারপর হঠাৎ হেঁচকে উঠল। গলা শুকিয়ে কাঠ। বুকের গভীরে চেপে থাকা যন্ত্রণা টেনে তুলছে যেন কেউ ভিতর থেকে। শরীর থরথর করে কাঁপছে।
হেঁচকিতে ঘাড়ের রগে টান পড়ছে, বুকে তীব্র ব্যথা। পাশে কারোর ছায়া অনুভব করলো এলিজাবেথ। কষ্টসাধ্য এক চাহনিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। অবিস্মরণীয় অবাক ভেজা দৃষ্টি গিয়ে আটকালো সেই মুখে। তাকবীর, তার ভালো মানুষ। দুজোড়া চোখের মধ্যে ভয়, অবিশ্বাস্য আর তীব্র বিষাদের সংঘর্ষ। তাকবীরের চোখে আতঙ্কের স্পষ্ট ছাপ। টিভির স্ক্রিনে ভেসে থাকা ভিডিও দেখে ওর হাত থেকে এলিজাবেথের লাগেজটা থপ করে পড়ে গেল মেঝেতে। এলিজাবেথ একটা কোনো কথা না বলল না। ছুটে গিয়ে একটা রুমে ভিতরের থেকে দরজা আটকে দিল। ছুটে গেল তাকবীর নিজেও বদ্ধ উন্মাদের মতো। অজোরে ধাক্কাতে থাকে দরজায়। এলোকেশি, প্লিজ ওপেন দ্য ডোর, লেট মি এক্সপ্লেইন। ফাঁক হয় না দরজার দুটো প্রান্ত। ভিতর থেকে ভেসে আসছে ভাঙচুরের শব্দ আর বুক ভাঙা হাহাকার। অস্থির হয়ে উঠল সুষ্ঠু সবল মস্তিষ্ক। পাগলের মতো চেঁচাতে থাকে তাকবীর, প্লিজ আমাকে বলার সুযোগ দাও, পায়ে পড়ি তোমার। আমার উপর অভিমান করে নিজেকে কষ্ট দিও না এলিজাবেথ, শরীরে আঘাত লাগবে তোমার। মস্তিষ্কে তোলপাড়, বুক পাঁজরে সুনামির ঢেউ। শরীরটাও কেমন নিস্তেজ হয়ে গেছে। ধাক্কাতেও ভাঙছে না দরজা। আজ বোধহয় দরজাও সত্যের সাথে চুক্তিতে নেমেছে অতীত প্রকাশ্যে টেনে হিঁচড়ে আনার। তাকবীর গলা ছেড়ে ডাকতে থাকলো, এলোকেশি গো, আমি নেই পাপের মধ্যে, আর নেই আমি, সব ছেড়ে দিছি আমি। কিন্তু কোনো সাড়া নেই। তাকবীরের মস্তিষ্কে গোলমাল লাগছে, সবকিছু কাঁপছে ঢুলছে। সেই যে চোখে এতদিন শুধু সম্মান দেখেছে, আজ শেষ চোখে অবিশ্বাস। পাগল পায় হয়ে উঠল তাকবীর। ভেতরটা জ্বলছে, পুড়ছে শুধু সেই 2 সেকেন্ডের অবিশ্বাসী দৃষ্টির কারণে। তার এলোকেশির চোখ থেকে পানি ঝরছে। তার জন্য। সে তো এমনটা চায়নি। এই মেয়ের খুশির জন্য তো নিজের জীবনও দিতে পারত। এই মেয়েটার হাসির জন্যই তো সব আত্মত্যাগ। চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দেখেছে, তবুও জোর করেনি। যদি সে কষ্ট পায়, কখনো জোরে কথা বলেনি। ভীতু মেয়েটা যদি ভয় পায়, তবে কেন আজ এই মেয়ে তার জন্য কাঁদছে? আরও ছটফটিয়ে উঠল তাকবীর, এলোকেশি, আমার এলোকেশি, আমার কথা শোনো। আমার অনেক কিছু বলার আছে তোমাকে। তুমি এখনো অনেক কিছু জানো না। আমি বলতে চাই, আমাকে সুযোগ দাও। ভিতর থেকে সাড়া আসে না। বাড়ির প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় তাকবীরের অসহনীয় চিৎকার। দূর থেকে মেয়েটা দাঁড়িয়ে বিমূঢ়ভাবে তাকিয়ে থাকে তাকবীরের পাগলামির দিকে। কেউ এগিয়ে যেতে সাহস পায় না। তাকবীর কাঁদছে, চিৎকার করে কাঁদছে। একবার দৌড়ে চলে যাচ্ছে বসার ঘরের দিকে, আবার ছুটে আসছে দরজার কাছে। কাঠগড়ার আসামিকেও তো মৃত্যুর আগে কথা বলার সুযোগ দেওয়া হয়, তুমি কি আমাকে সেটাও দেবে না? এত স্বার্থপর হলে কি করে? ধাক্কাতে থাকে, তবে দরজা খুলে না। তাকবীর মেঝেতে শুয়ে পড়ল, গড়াগড়ি করে কাঁদতে থাকে। তবে কি সে এখন ঘৃণার পাত্র? তার এলোকেশি কি তাকে আর ভালো মানুষ বলে ডাকবে না? সে খারাপ হয়ে গেছে? কিন্তু সে তো নিজের সমস্ত পাপ সত্যের চাদরে ঢেকে রেখেছিল, সব কিছু থেকে সরে এসেছিল। তাহলে কেন ভিতরটা এতটা জ্বলে যাচ্ছে? কে দেখবে এই কষ্ট? কোথায় জায়গা পাবে এই কষ্ট? চোখের পানি তো থামছে না। অনেক ঘন্টা পেরিয়ে গেছে। তাকবীর এখন ছটফট করছে। যারা বলে পুরুষ মানুষ কাঁদে না, তারা কি এই শ্যামবর্ণ তাকবীর দেওয়ানকে দেখেনি? এরই মধ্যে রিয়ান ছুটে আসে। গার্ডের কলে রিয়ান এসেছে। তাকবীরকে মেঝেতে পড়ে কাঁদতে দেখে রিয়ান দ্রুত তাকবীরের রুমে গিয়ে একটা ওষুধের কোটা নিয়ে আসে। তাকবীর নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। তাকবীর রিয়ানের হাত জাপটে ধরল, অসহায়ের মতো বারবার বলতে থাকে, ও রিয়ান, বলো না তোমার ম্যামকে দরজা খুলতে। আমি বলতে চাই আমার অতীত, হালকা হতে চাই। ও এমন করছে কেন আমার সাথে? ওকে বলো না আমি সব ছেড়ে দিয়েছি। বলো না ওকে দরজা খুলতে। তোমরা সবাই ওকে ধরে রেখো, দিও না আমার থেকে দূরে যেতে। রিয়ান কি জবাব দিবে? আদৌ কি কিছু বলার আছে? রিয়ানও অনেকক্ষণ দরজার কাছে গিয়ে ডাকতে থাকে, কিন্তু এলিজাবেথ দরজা খুলে না। তাকবীর আবারও হামাগুড়ি দিয়ে দরজার কাছে গিয়ে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। তার গলা ভেঙে গেছে। প্রতীকের মতো বসে রইল আরও কিছুক্ষণ, বারবার অস্পষ্ট স্বরে আওড়াতে থাকে, পরানটা
জুইরা যে এত হাহাকার সেগুলো কি তুমি দেখো না? দরজা খোলার শব্দ হলো। তাকবীরের ভিতরে হঠাৎ শ্বাস ফিরে এলো। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। এলিজাবেথকে দেখার মুহূর্তে বুকের ভিতর তীব্র চাপ অনুভব করলো। কেঁদে কুটে কি অবস্থা করেছে মেয়েটার চেহারার। তাকবীর ছুটে গিয়ে এলিজাবেথের হাত ধরতে চাইলো। এলিজাবেথ হাত সরিয়ে নিল, তাকালো না পর্যন্ত। তাকবীরের নিঃশ্বাস থমকে যায়। কার্নিশের কোণে জলধারা কোনোভাবেই থামছে না। ম্যাম, আপনার স্যারকে সত্যিটা বলার সুযোগ দেওয়া উচিত। অতীত ছাড়া ভবিষ্যৎ তৈরি হয় না ম্যাম। এলিজাবেথের ঠোঁট কেঁপে ওঠে, গলা ফেটে যায়। বলুন না সবটা মিথ্যে, প্লিজ। তাকবীর চকিতে বসে পড়ল এলিজাবেথের পায়ের কাছে। হাতে জড়িয়ে ধরল এলিজাবেথের পা। আবারও হাওমা করে কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে লুকেশি। আমি তোমার এই অগাধ বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এলিজাবেথের চোখের অশ্রু একের পর এক গড়িয়ে পড়ল। এলিজাবেথ জানতো সত্যটা, তবুও তার মন মানতে চাইছিল না। কিন্তু এখন আসামি নিজেই নিজের অপরাধ স্বীকার করছে। এলিজাবেথ ছিটকে দূরে সরে গেল। তাকবীর এগিয়ে গেল। এলিজাবেথ পিছিয়ে যায়। তাকবীর গলা দিয়ে শব্দ বের হতে পারছিল না, আর কাছে গেল না। দূর থেকে বলল, আচ্ছা আচ্ছা, আমি কাছে আসবো না। আমরা এক জায়গায় বসি, একটু খোলামেলা কথা বলি। আমি চাই না আমাদের সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে যাক। ফিগার আউট করা যাক। এলিজাবেথ বিস্ফোরিত হলো, আরো দূরে সরে ব্যথায় কেঁপে উঠল। কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে, আর না কখনো ছিল। যা ছিল তা ছিল শুধু সম্মান। আজ থেকে সেটাও নেই। ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা। মিনিস্টার তাকবীর দেওয়ান। তাকবীর রিয়ানের কোমরে গুজে রাখা গানটা নিয়ে এলিজাবেথের সামনে এগিয়ে দিল। নাও, মেরে ফেলো। তোমার চোখে ঘৃণার থেকে অন্তত এটা কম হবে। এলিজাবেথ গানটা ছুঁড়ে ফেলে দিল, চিৎকার করে বলল, আপনি এভাবে আমাকে কেন ঠকালেন? কেন? আমাকে তো আপনি শেষ ভাঙাটা ভেঙে দিলেন। কেন করলেন এমনটা? পাশ থেকে রেয়ান নিঃশব্দে বলল, ম্যাম, সত্যিটা আমি বলতে চাই। স্যার আপনার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, এমনকি নিজের রেয়ান! বিকট এক দমকে রেয়ানকে থামিয়ে দিল তাকবীর। এলিজাবেথ রাগে গর্জে উঠল তাকবীরের উপর। কেন থমকাচ্ছেন? বলুন না সত্যিটা। আর কি মিথ্যে দিয়ে পাপ ঢাকবেন? আমি পাপী না লুকেশি, পাপ আমাকে পাপী করেছে। শক্ত ঢুক গেল তাকবীর। কিছুক্ষণ নীরব থেকে বলল, কি জানতে চাও? বলো। এলিজাবেথ চোখে চোখ রেখে প্রশ্ন করল, আপনার চাচার পুরো পরিবার এবং আপনার বাগদত্তাকে আপনি মেরেছিলেন? একটি শব্দ উচ্চারণ করলো তাকবীর। ইতালির শপিং মলে সেই ছেলেটাকে আপনি মেরেছিলেন? হ্যাঁ। আর কাকে কাকে মেরেছেন আপনি? পথের কাটা সবাইকে। কতদিন ধরে চলছে আশ্রমের নাম করে এই র্যাকেটটি? অনেক বছর। নিঃশ্বাস আটকে আসছে এলিজাবেথের। কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি তো এমন না, তবুও কেন এমন হয়ে গেলেন? এই হাতে কেন রক্ত ছড়ল এত নিষ্পাপের? বাচ্চাগুলো কি ক্ষতি করেছিল আপনার? সত্যি আমি এমন ছিলাম না লুকেশি। আমার অতীত আমাকে এই পথে নিয়ে গিয়েছে। কি ছিল আপনার অতীতে যে এই মৃত্যুকপি পথ বেছে নিতে হলো? জানতে চাই আমি। সহ্য করতে পারবে তো? তাকবীর মুখ তুলে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ ক্লান্ত ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে উত্তরের আশায়। মাথা নুইয়ে চোখ বুজে ফেলল তাকবীর। মাই মাদার ওয়াজ রেপড while my sister was in her belly. পায়ের নিচটা কেঁপে উঠল। ছিটকে দু কদম পিছিয়ে গেল এলিজাবেথ। ওর প্রকম্পিত হাত ছুটে গেল পেটের উপর। তাকবীর বলতে শুরু করলো, আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com-এ। চলুন
পুনরায় গল্পে ফেরা যাক। ক্যালেন্ডারের পাতায় তখন ভাদ্র মাস, কোনো এক 99 সালের দিনলিপি। আরশিনগর গ্রামের চেয়ারম্যান তাজওয়ার সম্ভ্রান্ত বংশের গর্ভ দ্বিতীয়বারের মতো নির্বাচনী প্রচারণায় নেমেছিল। প্রচারণার পথ তাকে নিয়ে গিয়েছিল পাশের চৈতন্য গ্রামে। চারপাশে নরম হাওয়া বইছিল, প্রকৃতি যেন নিজেই কোনো অদৃশ্য সুরে ডুবেছিল। সেই সুরের মাঝেই এক শ্যামবন্যা কন্যার দেখা পেল তাজওয়ার। গরনে ছিল গাঢ় খয়েরি শাড়ি, কোমরে খসখসে ভাঁজ। পুকুর ঘাটে কলসি ভরতে ব্যস্ত ছিল অষ্টাদশী, অথচ সে জানতই না পুকুরের জল তুলে তৃষ্ণা মেটাতে গিয়ে যে আরেকজনের বুকের ভেতর এক অবসন্ন চৈত্রের খা খা তৃষ্ণা জাগিয়ে দিয়েছে। সেদিন ফিরে গেলেও চোখে ঘুম ধরা দেয়নি। রাতভর তাজওয়ারের চোখে ভাসছিল সেই মুখখানা। চোখের পাতা বন্ধ করলে যেন শ্যামল সেই ছায়া দুলে উঠে অন্তরের আঙ্গিনায়। ভোর হতে না হতেই আর ধৈর্য ধরে রাখতে পারল না তাজওয়ার। ছুটে গিয়েছিল আবারও সেই কৃষ্ণ ধূসরিকার দেখা পেতে। মেয়েটির নাম ছায়া, পরিচিত ছায়া মালতী নামে। তবে সমাজের চোখে সে কেবল এক দাগ আর অভিশাপের ছায়া। ছায়া মালতীর কোনো পিতৃ পরিচয় নেই। মা মালতী গ্রামের পাকলিনী, যার পেটের সন্তান হিসেবে ছায়া জন্মেছিল। সে নিজেও জানতো না তার সন্তানের আসল পিতা কে। সে দুনিয়ার কিছুই জানতো না, কিছুই বুঝতো না। তাই সমাজ তাদের ঠেলে দিয়েছে অমাবস্যার অন্ধকারে, যেখানে কোনো আলো পৌঁছায় না। এক ঘরে হয়ে বেড়ে ওঠা ছায়া মালতীর। তাজওয়ারের বুকের ভেতরটায় যেন ভেঙে পড়ল এক দেহাতি প্রাচীর এসব শুনে। তবে 90 দশকের প্রেম তো কোনো নিয়ম মানে না, কোনো পরিচয়ের প্রেমে আটকা থাকে না। প্রেম জেগেছিল তাজওয়ারের মধ্যে, তীব্র দাবানলের মতো। ছায়া মালতী নর্দমার কাদা জলে ফুটে ওঠা স্বয়ং এক ফুটন্ত পদ্ম ফুল। গায়ের রঙের চাপা কাপড় তার সৌন্দর্য ঢাকতে পারেনি। পাগলের মেয়ে বলে সবে দূরে থাকলেও সেই দূরত্বের মাঝে ছড়িয়েছিল এক অস্পর্শ মায়ার রাজ্য। স্রষ্টা যেন কৃপণতা করতে ভুলে গিয়েছিল ছায়ামালতীকে করতে গিয়ে। ছায়ামালতী শুধু একটি অবহেলিত পরিচয়হীন মেয়ে নয়, সে ছিল এক রাজ্যের মায়া, যার প্রতিটি হাসিতে, প্রতিটি চাহনিতে, প্রতিটি নিঃশ্বাসে লুকানো ছিল কোনো এক অদেখা দেবতার অমোঘ আশীর্বাদ। আর তাজওয়ার, সে তো সেই আশীর্বাদে সিক্ত এক মানব, যাকে সমাজের দেওয়াল থামাতে পারেনি। ছায়ামালতীর হৃদয়ে পুরুষ জাতির প্রতি জন্মেছিল তীব্র ঘৃণা। লোকমুখে শোনা তার পাগলিনী মা মালতীর করুণ জীবনের গল্প সেই ঘৃণার শিকড়কে আরও গেঁথে দিয়েছিল মনে। সমাজের অবজ্ঞা আর অপমানের পাহাড় বয়ে নিয়ে ছায়া বেছে নিয়েছিল নিঃসঙ্গ এক জীবন। সেলাইয়ের কাজই ছিল তার জীবিকা। তার ছোট্ট এক কুঁড়ে ঘরে বন্দি ছিল তার সমস্ত জগৎ। পুরুষদের চোখ এড়াতে, অপমানের দৃষ্টির ভয় এড়াতে ছায়া খুব কমই ঘরের বাইরে পা রাখত। তবুও হাজার তালা চাবি দিয়ে মনকে আটকে রাখলেও ভালোবাসার দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে রাখা যায় না। তাজওয়ার, সেই প্রেমিক পুরুষ, কোনো সংকোচ ছাড়াই একদিন পৌঁছে গেল ছায়ামালতীর ঘরের দরজায়। তবে ছায়া ছিল পাথরের মতো অবিচল, মুখের উপর দরজা আটকে দিয়েছিল। তাজওয়ার মুখের উষ্ণ ডাকও তার শীতল দেওয়ালের ফাঁক গলিয়ে পৌঁছাতে পারেনি। কিন্তু প্রেমিক তাজওয়ার রাগ করল না, দুঃখ পেল না, বরং আরও দৃঢ় হলো তার মনের টান। নির্বাচনী প্রচারণার অজুহাতে বারবার ফিরে যেত চৈতন্য নগরে, শুধু এক ঝলক ছায়ামালতীকে দেখার আশায়। আর ছায়ামালতী, সে তো নিজের মনকে আগুনের শিখায় পোড়াতো। তাজওয়ার চোখের সেই মগ্ন দৃষ্টিতে যে প্রেমের ভাষা ছিল, তা প্রথম দেখাতে বুঝে গিয়েছিল কৃষ্ণকলি ছায়ামালতী। তাই তো নিজেকে আড়াল করে ফেলেছিল, অদৃশ্য করার চেষ্টা করেছিল এই দুনিয়ার থেকে। তবুও প্রেমকে এত সহজে ছেড়ে যায়? তাজওয়ার সাদা পাঞ্জাবি পরে যখন মিছিলের স্লোগান দিয়ে রাস্তা দিয়ে যেত, তখন ছায়ামালতী চোপের আড়াল থেকে দেখত। অজান্তে তার চোখ খুঁজে নিত তাজওয়ারের ছায়া, বুকের ভেতরে গোপনে জমা করত
সেই অপার আগুন, যা সমাজের ঘৃণায় ও নিভে যায় না। প্রেম এই দুই ভিন্ন আত্মার মাঝেও ক্রমশ জ্বলে উঠেছিল। একটি দরজা বন্ধ করে রাখলেও অন্য একটি জানলা দিয়ে ঢুকে পড়েছিল অবলীলায়। তবে এভাবে আর কতদিন? ধৈর্যের বাঁধ ভাঙল অবশেষে প্রেমিক তাজওয়ারের। হৃদয়ের তীব্র টানে সোজা গিয়ে দাঁড়ালো পিতার সামনে, জানালো সেই অবৈধ কন্যা ছায়ামালতীকে বিয়ে করার ইচ্ছা। পিতার মুখে নেমে এলো কঠিন বিরোধের ছায়া। উচ্চ বংশের রক্তে নিচু জাতের মেয়ের নাম শুনে বেজে উঠল অমর্যাদার সঙ্গ। কিন্তু প্রেম কি তখনও থামে সমাজের নিষেধে? তাজওয়ারের বুকের মধ্যে যে প্রেমের নদী বইছে, তার স্রোত কোনো বাধাই ধারাতে পারল না। এক রাতে সমস্ত নিয়মকানুনের শিকল ছিঁড়ে সরাসরি কাজে নিয়ে পৌঁছে গেল ছায়ামালতীর সেই পাটের তৈরি ছোট্ট কুঠিরে। আকাশের তারাগুলো সাক্ষী হয়েছিল তাদের পবিত্র বন্ধনের। বাতাসে বয়ে নিল পবিত্র বন্ধনের মৃদু গন্ধ। সেই রাতেই সম্পন্ন হলো তাদের বিয়ে। ভোরের আলো ফুটতেই খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। সমাজ উত্তাল হয়ে ওঠে। উচ্চ বংশের সন্তান হয়ে এক অবৈধ কন্যাকে বিয়ে করার জন্য তাজওয়ারকে কর্মমুক্ত করা হলো। অবজ্ঞা আর তিরস্কারের কাঁটার মুকুট পরানো হলো তার মাথায়। ত্যায্যপুত্র করা হলো তাকে। শুরু হলো কষ্টের দিন। সমাজ মুখ ফিরিয়ে নিল, পরিবার দূরে সরে গেল। তবে তাজওয়ারের মনে ছিল বিজয়ের ধ্বনি। যাকে ভালোবেসে নিজের সমস্ত কিছু ত্যাগ করেছে, তার পাশে দাঁড়ানোই তো আসল বিজয়। কষ্টের দিনে কষ্ট দিল না মায়া, কষ্টের দিনে কষ্ট দিল না ছায়ামালতী। সে ছিল তাজওয়ারের প্রেরণা, শান্তির ঠিকানা। সময়ের স্রোত থেমে থাকে না। তাজওয়ার গড়ে তুলল নিজের আলাদা পরিচয়। রাজনীতির মঞ্চে তার প্রভাব ছড়িয়ে পড়ে। সমাজের চোখে বদলে যেতে লাগলো সেই নিষিদ্ধ প্রেমের রং। বছরের ব্যবধানে অনেক কিছু পাল্টে গেল। তাজওয়ার আর ছায়ামালতীর ভালোবাসা ভাস্বর হয়ে উঠল নতুন আলোয়। তারা গড়ে তুলল ছোট্ট এক কুঁড়ে ঘর, যেখানে ছিল না সমাজের কোনো জঞ্জাল, শুধু ছিল ভালোবাসার নিঃশব্দ উষ্ণতা। একদিন পাগলিনী মালতী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল, রেখে গেল তার মেয়ের জীবনে এক অদ্ভুত শূন্যতা। তবে সেই শূন্যতা ভরিয়ে দিল নতুন অতিথি, তাদের সন্তান তাকবীর। জীবন পূর্ণ হলো সুখে। অভাব অভিযোগের কষ্ট পেরিয়ে, সমাজের ঘৃণার পাহাড় ডিঙিয়ে তারা প্রমাণ করতে সক্ষম হয় প্রেম কোনো পরিচয়ের মুখোপেক্ষী নয়। প্রেমই শেষ কথা, প্রেমই চূড়ান্ত জয়। নাতির মুখ দেখার পর শেষ বয়সে তাজওয়ারের বাবা অবশেষে মেনে নিয়েছিল ছায়ামালতীকে। তবে তাজওয়ার আর ফিরে যায়নি পিতৃগৃহে। কারণ ছিল একটাই, ছায়ামালতী। তার প্রিয় স্ত্রীকে কখনোই ভাইয়ের বউদের ছোট চোখে দেখার তুচ্ছতার মুখোমুখি করতে চায়নি। সমাজের সেই বিষাক্ত শ্রেণীর বিভাজন থেকে দূরে রাখতে চেয়েছিল ছায়ামালতীকে তাজওয়ার। তাজওয়ার আর ছায়ামালতী ছিল একে অপরের প্রাণ, আর তাদের সেই প্রাণের পরিপূর্ণতা ছিল ছোট্ট তাকবীর। তাকবীর ছিল তাদের জীবনের আনন্দ, তাদের ভালোবাসার প্রতিচ্ছবি। কিন্তু তাকবীরের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এক শূন্যতা, একটি বোনের অভাব। ছোট থেকে মা নেওটা তাকবীরের একটা ইচ্ছে ছিল, একটা বোন। তাকবীরের বয়স যখন 8 বছর, ছোট থেকে খুব খোলামেলা ছিল তাকবীর। সময়টা তখনও আধুনিক প্রযুক্তির অগ্রগতিতে পিছিয়ে ছিল। আলট্রাসোনোগ্রামের মতো কোনো সুবিধা ছিল না তখন। তবে যেদিন শুনল তার ভাই বোন আসতে চলেছে এই পৃথিবীতে, সেদিনই নিজের মনের মধ্যে গড়ে নিল এক বোনের ছবি। আর নাম তা তো আগেই ঠিক করে রেখেছিল, আলো। মায়ের নামে মিলিয়ে যেন মায়ের প্রতিচ্ছবি হয়ে পৃথিবীতে আসে তার ছোট্ট বোন, ছায়ার মতো কোমল, শীতল, মায়াময়। আলো আর ছায়া দুটি বিপরীত সত্তা, তবু একে অপরের পরিপূরক। ঠিক যেমন তাজওয়ার আর ছায়ামালতী, তাদের জীবনে আলো ছিল তাকবীর, আর তাকবীরের জীবনের ছায়া হয়ে আসবে তার ছোট্ট পরি বোন
আলো। সব ঠিকঠাকই ছিল। ছায়ামালতীর গর্ভে 8 মাসের আলো নিয়ে বড় হচ্ছিল আরেকটি প্রাণ। তাজওয়ারের জীবনেও ছিল স্থিতি, ভালোবাসা, পরিবার আর এক টুকরো শান্তি। কিন্তু সুখ কখনো স্থায়ী হয় না, বিশেষ করে যেখানে সমাজের শিকলে বন্দী সত্য। চতুর্থবারের নির্বাচনে চক্রান্তের শিকার হয়ে হেরে যায় তাজওয়ার। রাতের অন্ধকারে নেমে আসে অন্য এক অন্ধকার। নতুন চেয়ারম্যানের অমানসিক ক্ষমতার খেলা শুরু হয়। সেদিন রাতেই মিথ্যা মামলার দায়ে তাজওয়ারকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। তাকবীর, যার ছোট্ট হৃদয়ে তখনও ভয় বলে কিছু গড়ে ওঠেনি, তাকবীর সেদিন ছিল তার পৈতৃক বাড়িতে। চাচা সন্ধ্যায় এসে ওকে নিয়ে গিয়েছিল তার চাচাতো ভাইয়ের সাথে থাকার জন্য। সে জানতো না সে রাতে কী ঝড় বয়ে গিয়েছিল তার সাজানো পরিবারের উপর দিয়ে। তাজওয়ার ছিল সৎ, যার কারণে পুলিশের ওসির সাথে তার শত্রুতা অনেক পুরনো। সেদিন রাতে ওসি নিজে এসে তাজওয়ারকে হাতকড়া পরিয়েছিল। তাজওয়ারের অনুপস্থিতি যেন ডাকলো এক অভিশপ্ত রাগকে। সে রাতে আকাশ ভেঙে পড়েছিল বজ্রের গর্জনে। চারিদিক জুড়ে বৃষ্টি যেন সৃষ্টিকর্তার কান্না হয়ে নেমেছিল। ছায়ামালতী ছিল তাহাজ্জুদের সেজদায়, স্রষ্টার কাছে প্রার্থনায় ডুবে। তাজওয়ার যাওয়ার আগে বলেছিল সকালের আগেই ফিরে আসব, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সকাল আর শান্তি নিয়ে আসেনি। দরজায় ধাক্কাধাক্কির শব্দ, এক ভয়ঙ্কর অশনি সংকেত। দরজা খুলতে দেখা যায় ওসির বিকৃত হাসি, চোখে পশুর লালসা, ছায়ামালতীর সৌন্দর্য, যা একসময় তাজওয়ারের হৃদয় জ্বলিয়েছিল। সেদিন সেই রূপই তার জন্য অভিশাপ হয়ে নেমে আসে ধরণীতে। গর্ভের সন্তান নিয়ে অসহায় ছায়ামালতী পড়েছিল এক হিংস্র জানোয়ারের কবলে। রাতভর চলে পাশবিক নির্যাতন। ছায়ামালতীর সৌন্দর্য ভেঙে চুরমার হয়ে যায় লালসার ভয়াবহ থাবায়। সেদিন সে শুধু নির্যাতিত হয়নি, তার ভিতরের প্রতিটি আশা, প্রতিটি স্বপ্ন ছিঁড়ে খেয়ে ফেলেছিল সেই দানব। ঝড়ের রাতে ছায়ামালতীর গলা ফাটা আর্তনাদ আকাশের গর্জনেও ডুবে গিয়েছিল। কোনো দরজা, কোনো জানলা সেই চিৎকারের সাক্ষী হতে পারেনি। বাইরে যায়নি কোনো চিৎকার। চতুর্থ প্রহরের সেই নরপশুর ক্লান্ত হয়, তবে ততক্ষণে যে সব শেষ। ছায়ামালতী সেই বিষাদময় রাতে অনুভব করেছিল তার মায়ের যন্ত্রণার প্রতিধ্বনি, যে যন্ত্রণার কথা সে ছোটবেলা থেকে শুনে এসেছে লোকমুখে। সেই অভিশপ্ত রাত শুধু তার শরীরকে নয়, তার আত্মাকেও ভেঙে দিয়েছিল। ভোরের আলো ফোটার আগেই তাজওয়ারের জামিন করিয়ে আনে তার বন্ধু, কিন্তু ভয় তাজওয়ারের মনে গেঁথে বসেছিল। ছায়ামালতীকে নিয়ে এক অজানা সংখ্যা তৈরি হয়েছিল ভিতরে। তাকে ধরে নিয়ে আসার সময় স্পষ্টতই দেখেছিল ওসির কুৎসিত দৃষ্টি পড়েছে ছায়ামালতীর ওপর। সে রাতে দীর্ঘ 10 বছর পর পৈতৃক ভিটে পা রাখে তাজওয়ার। এক হাতে তাকবীরকে শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিল সকাল হওয়ার আগেই গ্রাম ছাড়বে। তার পরিবারের উপর কোনো অভিশপ্ত ছায়া পড়তে দেবে না। তাকবীর যখন ঘুমে টলছিল, উঠানে পা রাখতেই কাদাতে তাজওয়ারের জুতো আটকে যায়। সময় নষ্ট না করে জুতো ছেড়েই তাজওয়ার তাকবীরের হাত ধরে টেনে নেয় ভেতরে। দরজাটা আগেই খোলা ছিল। বুকের ভিতর ধপ করে উঠে বড় নিঃশ্বাস টানলো তাজওয়ার। বসার ঘরে পা রাখতেই পদতলে অনুভূত হলো এক ঘন তরল কিছু। নিচে তাকাতেই দেখতে পায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ। রক্তের প্রবাহ অনুসরণ করে সামনে তাকাতেই পায়ের তলা অবশ্যই আসে। তাজওয়ার দ্রুত এক হাতে চেপে ধরে তাকবীরের চোখ। নিজেও আর এক মুহূর্তের জন্য সেদিকে তাকালো না। তাকবীরকে কোলে তুলে নিয়ে নিজের কক্ষে গেল তাজওয়ার। ধীর হাতে শিশুটিকে বিছানায় শুইয়ে দেয়। সাথে সাথে ঘুমিয়ে পড়ল তাকবীর। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল তাকবীরের। প্রতিদিনের মতো আজ পাশে মাকে পেল না। চোখের ঘুম আড়মোড়া দিয়ে ছেড়ে ফেলে মাকে ডাকতে ডাকতে বসার ঘরের দিকে যায় সে। মেঝেতে চোখ পড়তেই দৃষ্টি
জ্বলজ্বল করে উঠল তাকবীরের। ওর বোন এসে গেছে দুনিয়ায়। নিঃশব্দে শুয়ে আছে বাবা মায়ের মাঝখানে। তাজরের হাতে একটুখানি হাত মুঠো করে রাখা সদ্যজাত শিশু। ছায়ামালতী আর তাজওয়ারের মাঝখানে শুয়ে আছে আলো। তাজওয়ারের এক হাত ছায়ামালতীর মাথার নিচে, আর ছায়ামালতীর রক্তাক্ত হাত চাপা পড়ে আছে রক্তাক্ত আলোর উপর। তার আরেকটি হাত মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে আছে, নিথর, প্রাণহীন। সৃষ্টিকর্তার বিশেষ রহমতে তাকবীরের বোনই এসেছে দুনিয়ায়। এই তো চোখের সামনে তাদের শুয়ে থাকার ভঙ্গিমাটা যেন ফ্যামিলি ফটো অ্যালবামের মতো নিখুঁত। তাকবীরের মস্তিষ্ক তখনও বুঝে ওঠেনি বাবার মুখের সাদা ফেনা, মায়ের রক্তে ভেজা নিথর শরীর। সে তো খুশিতে বিভোর। ফ্যামিলি ফটোকে পূর্ণতা দিতে সে নিঃসংকোচে মায়ের পাশে জায়গা করে নেয়, বোনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তবে আলোর শরীর ছিল বরফ ঠান্ডা। চমকালো তাকবীর। উষ্ণতা দিতে বোনকে নিজের সাথে মিশিয়ে নিল। রক্তে মাখানো গালে, কপালে, ঠুটে অজস্র চুমু খেলো। বোন কান্না করে না কেন, কথা বলে না কেন? ডাকলো বাবা মাকে, কেউ সাড়া দেয় না। অস্থির হয়ে উঠে তাকবীর, কান্না শুরু করে দেয় শব্দ করে। রাতের ঝড়ঝাপটা পেরিয়ে প্রকৃতি তখন নতুন রূপ নিয়েছে। বাইরে জলমলে রোদ। তাকবীরের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে। মুহূর্তে কান্নার আহাজারি ছড়িয়ে পড়ল চারপাশে। ভিড়ের মাঝে তাকবীর সোফায় এক কোণে জড়সড় হয়ে বসে রইল। কিছুই বুঝতে পারছিল না সে। পুলিশ এলো। তার চোখের সামনে বাবাকে অ্যাম্বুলেন্সে করে কোথায় যেন নিয়ে গেল। দুপুর হলো। মহিলারা ওর মা বোনকে গোসল করিয়ে সাদা কাপড়ে মরিয়ে দিল। এর মধ্যেই কেউ তাকবীরকেও গোসল করিয়ে সাদা পাঞ্জাবি পরিয়ে দিল। তারপর তাকে নিয়ে যাওয়া হলো একটা মাঠে। দুটো কাঠের খাটিয়া রাখা ছিল সামনে, একটা বড়, একটা ছোট। তাকবীরের কানে ভেসে আসা শব্দের সঙ্গে ঠোঁট নাড়ালো। অতঃপর তাকে নিয়ে যাওয়া হলো এক জঙ্গলে। সেখানে খোঁড়া ছিল দুটি গর্ত। সাদা কাপড়ে মোড়ানো কাউকে শুইয়ে দেওয়া হলো মাটির গভীরে। সবার আগে মাটি দিল তাকবীর। তার কাছে তখনও সবকিছু এক ঘোরের মতো লাগছিল। চারপাশে এত মানুষ, এত কান্না, এত আহাজারি, কেন? তাকবীরের মস্তিষ্ক কিছুই বুঝে উঠতে পারছিল না। সন্ধ্যায় তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। বাবা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদলো, হাউমাউ করে। পাগলের মতো কাঁদছিল সে। সবকিছু এলোমেলো করে দিতে থাকলো। ডাক্তাররা বাবাকে কিছু একটা দিল, আর তাতেই ঘুমিয়ে গেলেন তিনি। কিন্তু শান্ত হলো না তাজওয়ারের ভেতর, শান্ত হলো না তাকবীরের শৈশবও। এই গল্প এখানেই থেমে যায় না। এখান থেকে শুরু হয় প্রতিশোধ, এক নিঃশব্দ আগুনের জ্বালা যা শেষ পর্যন্ত সবকিছু ভস্ম করে দেয়। সেই রাতে জন্ম নিয়েছিল এক নিষ্পাপ প্রাণ জানোয়ারের বর্বর উল্লাস শেষে চাপ সহ্য করতে না পেরে। কিন্তু এই নির্মম পৃথিবীতে টিকে থাকার সুযোগ পেল না সে। ছায়া মালতীও পারেনি। অতিরিক্ত রক্তক্ষরণে নিভে গেল তার জীবন প্রদীপ। মৃত সন্তানকে দুই উরুর মাঝে চেপে ধরে নিথর হয়ে রইল সে। তাজওয়ারও পারেনি এই বিভীষিকা সহ্য করতে। বুক ফাটা যন্ত্রণায় বিষ পান করেছিল স্বার্থপরের মতো নিজেকে শেষ করে দেওয়ার আশায়। কিন্তু সৃষ্টিকর্তা সেদিন তাকে নেননি। শরীর বেঁচে থাকলেও তার ভেতরটা মরে গিয়েছিল সেই রাতেই। ন্যায় বিচারের জন্য সে ছুটেছিল, চেষ্টা করেছিল খুনিদের শাস্তি পাইয়ে দিতে। কিন্তু ক্ষমতা আর টাকার শিকলে বন্ধী আইন তাকে হাস্যকর বানিয়ে দিয়েছিল। তখনই বদলে যায় তাজওয়ার। প্রতিশোধের নেশায় সে ঢুকে পড়ে অন্ধকার দুনিয়ায়, অর্গান পাচারের ভয়ঙ্কর ব্যবসায়। ছোট তাকবীরকে নিয়ে সে ফিরে যায় পৈতৃক নিবাসে। ভাইদের সাথে মিলে গড়ে তোলে অবৈধ সাম্রাজ্য। আর তাকবীর ধীরে ধীরে হয়ে ওঠে তার সবচেয়ে বড় অস্ত্র। তাকবীরের প্রথম খুনটা করে 17 বছর বয়সে। তার প্রথম শিকার ছিল সেই ওসি, যে একদিন তার জীবন তছনছ করে দিয়েছিল। রক্তে ভিজে যায় তাকবীরের হাত, আর সেই হাতেই রচিত হয়েছিল এক নতুন অধ্যায়ের সূচনা।
এলিজাবেথ কাঁদছে, হেঁচকে তুলে কাঁদছে, একটু পরপর কেঁপে উঠছে ওর সমস্ত কায়া। অদেখা কষ্টের ভারে বুকটা ভারী হয়ে উঠেছে। তাকবীর ভঙ্গুর অবস্থায় মেঝেতে ঠেস ধরে আছে এখনো। আপনি? তাকবীর হুড়মুড়িয়ে উঠে গিয়ে খপ করে ধরে ফেলল এলিজাবেথের হাত। কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টানতে টানতে নিয়ে গেল ঠিকানা নামক সেই ঘরটায়। এখনো গা শিরে উঠছে এলিজাবেথের এই অন্ধকারে আচ্ছন্ন ঘরে থাকতে। তাকবীরের কণ্ঠস্বর থরথর করে কাঁপছে। এই যে এলুকেশি আমার, দেখো এই ছবিটা দেখছো, এটাই আমার মা। আর ওই বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওটা আমার বোন, আমার না হওয়া বোন। বিশ্বাস করো এলুকেশি, আমি খারাপ হতে চাইনি, আমাকে খারাপ বানানো হয়েছে। আমার শৈশবের মূল্যবান সময়গুলো কেটেছে এই বদ্ধ ঘরে। আমাকে বন্দি করে রাখা হতো এখানে, যাতে আমি আমার বিষাক্ত অতীত ভুলে না যাই। প্রতিশোধ স্পৃহা এভাবেই আমার ভেতর জ্বালিয়ে আমাকে নরখাদকে পরিণত করা হয়েছিল। এ এক অমুক সত্য, তাকবীর চায়নি পশু হতে, তাকে পশু বানানো হয়েছিল। তাজরের প্রতিশোধের আগুন শুধু খুনিদের ভস্ম করেনি, ধ্বংস করেছিল তাকবীরের মনুষ্যত্ব। ছোটবেলা থেকেই এই ঘরে বন্দি থাকতো তাকবীর। দেয়ালে টাঙানো সেই নৃশংস ছবি যেন ওর ভিতরের আগুন আরও উস্কে দিত। ঘৃণা, ক্রোধ, প্রতিশোধ সব কিছু একসঙ্গে গেঁথে দেওয়া হয়েছিল রন্ধে রন্ধে। তাকবীর জানতো এই আগুন নিভে গেলে সে আর বাঁচতে পারবে না। তার বিবেক, মনুষ্যত্ব তাকে গলা টিপে মেরে ফেলবে। তাই তো ছবিটা কখনো চোখের আড়াল হতে দিত না। তার মা আর বোনের রক্তাক্ত মুখ যেন ওকে বারবার মনে করিয়ে দিত সে হিংস্র হওয়া ছাড়া আর কিছু হতে পারে না। তাকবীর কোনো কথা বলল না, এলিজাবেথকেও বলতে দিল না। আবারও হাত ধরে টেনে নিয়ে গেল গাড়িতে। এলিজাবেথ নির্বাক, বাকশক্তি হারিয়েছে আজ। তাকবীরের মায়ের ভয়ঙ্কর অতীত মনে পড়তেই শরীর কেঁপে উঠছে বারবার। কল্পনায় প্রতিফলিত হতে থাকে সেই সময়টায়, কিভাবে কাটলে ছিল অসহায় ছায়ামালতী, আর কতটা চাপের ফলে একটা শিশু সময়ের আগে ভূমিষ্ঠ হয়। তাকবীর গেল আলো ছায়া আশ্রমে, সরাসরি এলিজাবেথকে শক্ত করে ধরে টেনে নিয়ে এলো ফাঁকা বেসমেন্টে। সেই ভয়ঙ্কর ল্যাব যেটা নির্মম ভিডিওতে দেখানো হয়েছিল, এখন সব ফাঁকা, শূন্য, কোথাও কিছু নেই। এলিজাবেথ স্তব্ধ হয়ে চারপাশে তাকিয়ে রইল। মনে হলো পুরো ঘরটা যেন ঘূর্ণির বেগে ঘুরছে ওর পাশ দিয়ে। শূন্যতার মাঝেও কানে বাজতে থাকলো ছোট ছোট শিশুদের আতঙ্কিত আর্তনাদ। এই যে এই এলুকেশি, দেখো সব খালি, কিচ্ছু নেই। আমি সব ছেড়ে দিয়েছি, সত্যি সব ছেড়ে দিয়েছি। তোমাকে আমি এক নতুন জীবনে এনেছি, যেখানে এসবের আর কোনো জায়গা নেই। আমি আর জড়িত নই, আমি মুক্ত। আমাকে বিশ্বাস করে এলুকেশি, জান নিয়ে নাও যদি চাও, তবুও ঘৃণা দিও না। তোমার চোখে সে তীক্ষ্ণ ঘৃণা আমার জান কেড়ে নেবে। আমি মরে যাব এলুকেশি, মরে যাব। আমি তো সব ছেড়ে দিয়েছি, বিশ্বাস করো আমাকে, প্লিজ বিশ্বাস করো। এলিজাবেথ তাকালো তাকবীরের দিকে। তাকবীর অস্থির হয়ে উঠেছে, ঘুরে ঘুরে সব দেখাচ্ছে। আমি আর কুয়েত কোম্পানির সাথে কোনো চুক্তিতে নেই। 3 মাস, হ্যাঁ 3 মাসের ভেতর আমার হাতে কোনো শিশুর রক্ত ঝরেনি। সেদিন সিলেটে পাহাড়ের থেকে যারা তোমাকে খাদে ঠেলে ফেলে দিয়েছিল, ওরা কোম্পানির লোক ছিল। আমি কেন ওদের সাথে নেই, কেন চুক্তি ভেঙেছি, তারই প্রতিশোধ নিতে চেয়েছিল ওরা। বিশ্বাস করো আমাকে, প্লিজ বিশ্বাস করো। মরে যাব আমি, সত্যি মরে যাব তোমার জন্য। আমি আমার কি যেন বলতে গিয়েও বলতে পারল না তাকবীর। হ্যাঁ, তাকবীর ঠিকই বলেছে, সে আর কোনো কোম্পানির সাথে চুক্তিতে নেই। সে কবেই সব ছেড়ে বেরিয়ে এসেছে এলিজাবেথের জন্য। সেখান থেকে শুরু হয়েছিল বাবা ছেলের দ্বন্দ্ব, ব্যবসায় লসের পর লস। আর সেই ক্ষোভ থেকেই তাজওয়ার সেদিন এলিজাবেথকে মারতে গিয়েছিল। রিচার্ড সেদিন খেলার মাঠে কৌশলী স্ক্রিনে যে ভিডিওটা চালিয়ে দিয়েছিল, সেখানে তাকবীরকে দেখা গিয়েছিল কারোর সাথে তর্ক করতে। এক পর্যায়ে গান পয়েন্ট করেছিল লোকগুলোকে। তারা ছিল কোম্পানির লোক, প্রতিশোধ পরায়ণ শিকারী। তাকবীর হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল, নিঃশ্বাসগুলো দ্রুত ছুটছে। কাঁপতে কাঁপতে
পাগলের মতো বারবার বলে যাচ্ছে, আমি খুনি নই এলুকেশি, আমাকে খুনি বানানো হয়েছে। আমি ঘৃণা করি আমার বাবাকে, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো না প্লিজ। আমি শুদ্ধ হতে চাই, আমি মুক্তি চাই। এলিজাবেথ গিয়ে দাঁড়ালো তাকবীরের সামনে। শুদ্ধ হতে চান তো? তাকবীর ক্ষীণ চেহারাটা উপরে তুলল, ক্ষণ মাথা নাড়ালো। এলিজাবেথ স্থির কণ্ঠে বলল, পদত্যাগ জমা দিন। আপনি জনসাধারণের জন্য নন, ওদের জন্য বিপজ্জনক আপনি। তাকবীর এক মুহূর্ত দেরি করল না জবাব দিতে। হ্যাঁ, তুমি বললে তাই করব। আমি চাই না কোনো পদ, চাই না কোনো ক্ষমতা। তুমি চাইলে এই জীবনটাই দিয়ে দেব, সব ভাসিয়ে দেব আমি। শুধু প্লিজ আমার থেকে দূরে যেও না। ভালোবাসতে হবে না আমাকে। আমি না হয় পথে ঘাটে ধুলো হয়ে সারা জীবন তোমার পেছন ছুটে গেলাম, তবুও তুমি থাকো কাছে। আমার যে কেউ নেই, ইতিম আমি। আমার কবরে মাটি দেওয়ার জন্য হলেও যে তোমাকে লাগবে লুকেশি। এলিজাবেথ করুণ দীর্ঘশ্বাস ফেলে হাঁটু গেড়ে বসে তাকবীরের সামনে দু হাতের আঁচলায় আলতো করে ধরল তাকবীরের ভেজা চিবুক। কণ্ঠ নরম, তবে কঠোর সত্যে বাধা। আপনার অতীত ভয়ঙ্কর, কিন্তু আপনি যা করেছেন তা পাপ। শত শত মায়ের বুক খালি করেছেন আপনি। এই হাতে কত রক্ত ঝরেছে, এর শাস্তি দরকার। আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন। একটা দীর্ঘশ্বাস, অতঃপর মৃদু হাসল এলিজাবেথ। আপনি পাপী, তবু আমার কাছে সবচেয়ে সম্মানিত হবেন। আমার দুর্ভাগ্য আপনাকে ভালোবাসতে পারলাম না, কিন্তু গর্বিত জীবনে আপনাকে পেয়েছি। আমার এই ছোট্ট জীবনে আপনি আমার কাছে সেরা, অতুলনীয়, ভালো মানুষ, আমার ভালো মানুষ। সারা জীবন আমার কাছে ভালো মানুষ হয়ে থাকুন না প্লিজ। আপনার সব দোষ স্বীকার করুন। আমি পায়ে পড়ি আপনার শাস্তি প্রয়োজন। পাপ যে খুব বেশি। তাকবীর নিষ্পাপ দ্বিধাহীন চোখে তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে, দৃষ্টিতে এক অসমাপ্ত যন্ত্রণা, নির্বাক আরতি। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এলিজাবেথের চোখ থেকেও। মলিন হাসলো এলিজাবেথ, হাত ছুঁয়ে দিল তাকবীরের চোখের পানি, আলগোছে মুছে দিল তা। নরম দৃঢ়স্বরে বলল, সবচেয়ে বড় আদালত হলো মানুষের মনুষ্যত্ব। ওটা ভারী, খুব ভারী। দেখুন না, আমি একজনকে 3 বছর ধরে ভালোবেসে গেলাম, তবুও তার হতে পারলাম না, কারণ সে পাপী। পাপ পুণ্য মিলেমিশে কিভাবে থাকে বলুন? তার সাথে থাকতে হলে আমাকে পাপী হতে হবে, পাপকে প্রশ্রয় দিতে হবে। একটা সুস্থ মানুষ হয়ে তা কিভাবে পারি বলুন? তাই বেছে নিলাম একপাক্ষিক বিরহ, যেখানে কোনো আশা ভরসা বিশ্বাস কিছুই নেই। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতাম। বলুন কেমন করে আপনাকে মাফ করে দিই? তবুও চাই আপনি আত্মসমর্পণ করুন। যেমন অজুর পর মানুষ পবিত্র হয়, তেমনি আপনিও আমার কাছে আগের মতো পবিত্র হয়ে উঠুন। আমার সেই ভালো মানুষটা হয়ে উঠুন মিস্টার তাকবীর। থাকুন না আমাদের মাঝে 14 শিকলের বেড়াজাল, তবুও সম্মান থাকুক, আস্থা থাকুক। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার শাস্তি যেন কমে আসে, আপনার মুক্তি যেন ন্যায়ের পথে হয়। হঠাৎ তাকবীর মেঝেতে শুয়ে পড়ল, গড়াগড়ি করতে লাগলো, বুকে হাত দিয়ে নিজেকে চাপড়াতে থাকলো জুড়ে। পাগলের মতো উচ্চস্বরে হেসে উঠল, আমি সুখী, আমি সুখী। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি আজ। আমার এলুকেশি আমার কথা ভাবছে। মা দেখো, কে বলে আমি কপাল পোড়া। এই যে আমার এলুকেশি আমার কথা ভাবছে, আমার ভালো চাইছে। আমি আজ কিচ্ছু না পেয়েও কত খুশি। তাকবীরের চোখের সামনে ধীরে ধীরে সব ঝাপসা হয়ে এলো। 2 চোখ জলে টইটুম্বুর। ঝাপসা দৃষ্টির ফাঁক গলে তাকবীর দেখতে পেল এলিজাবেথ ঢলে পড়ছে। ছুটে গেল তাকবীর, হাত বাড়ালো, কিন্তু ধরতে পারল না। এলিজাবেথ চেতনা হারিয়ে নিথর পড়ে রইল মেঝেতে। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।